প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার হুঁশিয়ারি দিয়েছে ইরানকে যে আলোচনায় বসো, না হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। যে হুমকি তিনি প্রতিদিনই একবার করে দেন। আজকে একটু আগে তিনি রক্ষণশীল রেডিও অনুষ্ঠান দা জন ফেডরিক্স শোতে মুঠোফোনে দেওয়া ইন্টারভিউতে এটা বলেন, এবং তিনি বলেন যে তার আলোচনায় বসবে, আর যদি না বসে তাহলে তাদের এমন পরিণতি করা হবে যেই পরিণতি বিশ্ব এর আগে কখনো দেখেনি। এটা কঠিন একটা হুমকি, এবং তিনি বলে আশা করি তারা একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাবে এবং নিজেদের দেশ পুনর্গঠন করবে। তবে সেটা করতে গেলে তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, এমনকি এর কোনো সুযোগও থাকবে না। আমরা তা হতে দিতে পারি না। তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকা মানে এটা বিশ্বের ধ্বংসের কারণ হতে পারে, এবং সেটি আমরা হতে দেব না। কিন্তু তাহলে আপনারা কেন পারমাণবিক অস্ত্র রাখতেছেন? ট্রাম্প বলেন যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি এটা বাড়ার সম্ভাবনা খুবই কম, এবং এটি শুরু হয়েছিল গত 7ই এপ্রিল সন্ধ্যায়, মাত্র 2 সপ্তাহের জন্য। ট্রাম্প বলেন খারাপ কোনো চুক্তি করার জন্য আমরা তাড়াহুড়া করব না, আমাদের হাতে যথেষ্ট সময় আছে। দেখুন, একবার বলতেছে আমরা যুদ্ধবিরতি বাড়াবো না, আবার বলতেছে আমাদের হাতে সময় আছে। কিভাবে সময় আছে? 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হবে আর কিছুক্ষণ পরেই, তাই না? ওদিকে ইরানের পার্লামেন্টারি স্পিকার বাকের গালিবাফ তিনি এক্সে একটি পোস্টে বলেছেন যে গত 2 সপ্তাহ ধরে ইরান যুদ্ধক্ষেত্রে নতুন তাস দেখানোর প্রস্তুতি নিচ্ছে। নতুন তাস। ইরান কোনো হুমকির ছায়ায় কোনো আলোচনা মেনে নিবে না। বার্তা স্পষ্ট, ইরান এখনো আলোচনায় বসবে না বলে তারা অনড় সিদ্ধান্তে আছে যে কোনো মতেই আমরা আলোচনায় বসবো না, কারণ হরমুজ এখনো ওপেন হয় নাই। হরমুজকে এখনো ব্লক করে রাখা হয়েছে। মার্কিন 15টা যুদ্ধজাহাজ হরমুজ ব্লক করে রেখেছে। ওদিকে ট্রাম্প বলেছেন যে হরমুজ কখনোই আমি খুলবো না আলোচনা শেষ না হওয়া পর্যন্ত। এখানে মার্কিন যুদ্ধজাহাজ থাকবে অ্যাট এনি কস্ট। ওদিকে ইরান বলতেছে যে এই যুদ্ধজাহাজ যদি না সরায় তাহলে আমরা আলোচনায় বসবো না। এই যখন অবস্থা, তখন মার্কিন মিডিয়া অ্যাক্সিওস তার সাধারণত গোপন সংবাদ দিয়ে থাকে। তারা বলেছে যে ইরান আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তানে যাচ্ছেন জেডি ভ্যান্স। ট্রাম্প বলেছিলেন জেডি ভ্যান্স যাবে না, কিন্তু এখন বলতেছে মঙ্গলবার মানে আজকে যাওয়ার সম্ভাবনা আছে। সোমবার রাতে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে আলোচনা যাওয়ার সবুজ সংকেত আসে। অ্যাক্সিওস বলতেছে যে এই গত রাতে ইরানের সর্বোচ্চ নেতা সাইদ মুস্তফা খামির পক্ষ থেকে আলোচনা যাওয়ার সবুজ সংকেত আসে, এবং আমেরিকার 3টা নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস বলেছে যে ইরান আমেরিকা যুদ্ধ অবসানে একটা সম্ভাব্য চুক্তির লক্ষ্যে আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার সকালের মধ্যে ইসলামাবাদের উদ্দেশ্যে তিনি রওনা হবেন বলে আশা করা যাচ্ছে। ভ্যান্স এমন এক সময় পাকিস্তানে পৌঁছাবেন যখন চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক দ্বার প্রান্তে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে হুমকি দিয়েছেন যে যদি এই চুক্তি না হয়, I destroy their every bridge, I destroy their every power plant, and I will do what I need to do. যদিও এত অল্প সময়ের ভিতরে একটা চুক্তি করা খুব কঠিন কাজ, বাট যদি দেখা যায় যে আলোচনায় কোনো অগ্রগতি হচ্ছে না, তাহলে ডোনাল্ড ট্রাম্প হয়তো এই যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়াতেও পারেন। যদিও ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির মেয়াদ আরো একদিন বাড়িয়ে দিয়েছেন, কারণ এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল মঙ্গলবার সন্ধ্যায়। এখন ট্রাম্প বলতেছেন এটা শেষ হবে নাকি বুধবার সন্ধ্যায়। তো মার্কিন প্রেসিডেন্ট সারাদিন ওয়েট করতেছিলেন যে আসলে ইরান কোনো প্রতিনিধি দল পাঠাবে কিনা আলোচনার জন্য, কিন্তু সবুজ সংকেত মিলতেছিল না। কিন্তু গত রাতে ইরানের সুপ্রিম লিডার সাইদ মুস্তফা খামেনি তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ইরান আলোচক দল পাঠাবে। এর আগে সরকারের ভিতরে এবং বিপ্লবী গার্ডের ভিতরে একটা মতবিরোধ চলছিল। বিপ্লবী গার্ড বলতেছে যে যেখানে আমেরিকা নৌ অবরোধ উঠায় নাই সেখানে আমরা আলোচক পাঠাবো না, এবং আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আমেরিকার সঙ্গে লড়বো। কিন্তু তারপরে একটা মতবিরোধ হয় এই গালিবাফের সঙ্গে এবং আরাচির সঙ্গে এবং ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে। বিপ্লবী গার্ড কারা আপনাদেরকে চোখে দেখেন না, চিনেন না, এরা খুব শক্তিশালী। তখন প্রধান যে লিডার সাইদ মুস্তফা খামেনি তিনি বলছেন ঠিক আছে যাও, তারপরেও যাও, দেখো এরা কি বলে। বাট আলোচনার সময় কোনোভাবেই মাথা নত করবে না। তো এই সংবাদ দিয়েছে মার্কিন মিডিয়া অ্যাক্সিওস। এবং পাকিস্তান, মিশর এবং তুরস্কের মধ্যস্থতাকারীরা ইরানিদের এই বৈঠকে যোগ দেওয়ার জন্য বারবার তাগাদা দিচ্ছিলেন। শেষ পর্যন্ত সূত্র জানিয়েছে সোমবার রাতে ইরানের সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডারের পক্ষ থেকে সবুজ সংকেত আসে, এবং 2টি সূত্র জানিয়েছে যে ভ্যান্স মঙ্গলবার সকালে রওনা দেবেন, এবং অন্য একটি তৃতীয় সূত্র জানিয়েছে যে তিনি সোমবার গভীর রাতেই অলরেডি রওনা দিয়ে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়াতে মিথ্যাচার করে যাচ্ছেন। তিনি তার ট্রুথ সোশ্যালে লিখেছেন যে ইসরায়েল আমাকে কখনোই ইরানের সঙ্গে যুদ্ধে প্ররোচিত করেনি, বরং 7ই অক্টোবরের ফলাফলই আমাকে প্ররোচিত করেছে, যা আমার আজীবনের ধারণাকে আরো দৃঢ় করেছে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।
আমি সম্পূর্ণ অবিশ্বাস নিয়ে ভুয়া খবরের পণ্ডিত এবং জনমত জরিপগুলো দেখিয়েও পড়ি, তারা যা বলে তার 90% মিথ্যা, মন গড়া গল্প, এবং তাদের জরিপ, এই জরিপগুলিও কারচুপি করা ইত্যাদি। তার মানে হচ্ছে যে ট্রাম্প বলতেছে ইসরায়েল নাকি তাকে প্ররোচিত করেনি এই ইরানে হামলা করার জন্য, যেটা 100% মিথ্যা কথা। ইসরায়েলে কত দেশ যারা শুধু ট্রাম্পকে না, প্রত্যেকটা মার্কিন প্রেসিডেন্টকেই প্ররোচিত করে ইরানে হামলা চালানোর জন্য, কিন্তু কেউ শুনে নাই, এই ডোনাল্ড ট্রাম্প শুনেছে, যেটা একাধিক মার্কিন পলিটিশিয়ান এটা গণমাধ্যমে বলেছে। ট্রাম্প আরো বলেছে যে ইরানের সঙ্গে আমরা যে চুক্তিটি করেছি তা JCPOA থেকে অনেক ভালো হবে। JCPOA হচ্ছে দ্য জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। এটা ইরানের সঙ্গে একটা নিউক্লিয়ার ডিল হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে 2015 সালে। তখন বারাক ওবামা ছিল প্রেসিডেন্ট, এবং তখন এই চুক্তিতে P5+1 মানে 5টা দেশ এবং +1 আরেকটা দেশ, এরা সই করে। এরা হচ্ছে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, চায়না, রাশিয়া এবং +1 জার্মানি সই করে। যেমন ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের যে স্থায়ী 5 মেম্বার আমেরিকা, ইংল্যান্ড, চায়না, রাশিয়া, ফ্রান্স এরা সই করে, প্লাস জার্মানি সই করে। কিন্তু 2018 সালে এই চুক্তিটা আবার আমেরিকা উইথড্র করে ফেলে। দেখেন তাহলে, তো এটাকেই বলা হয় দ্য জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, দ্য JCPOA। তো ট্রাম্প বলতেছেন যে ইরানের সঙ্গে আমরা যে চুক্তি করতে যাচ্ছি তা এই JCPOA থেকে অনেক ভালো হবে। বারাক হোসেন ওবামা, মানে ইচ্ছা করেই ট্রাম্প হোসেন বলতেছে, বারাক হোসেন ওবামা এবং স্লিপি জো, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে সবসময় ট্রাম্প স্লিপি জো বলে, মানে ঘুমন্ত, সবসময় ঘুমিয়ে থাকে। স্লিপি জো বাইডেন লেখা এই চুক্তিটি ছিল আমার দেশের নিরাপত্তার সাথে সম্পর্কিত এ যাবৎ সবচেয়ে খারাপ চুক্তিগুলোর মধ্যে একটি। এটা ছিল পারমাণবিক অস্ত্র তৈরির একটি নিশ্চিত পথ, যা আমরা যে চুক্তির উপর কাজ করতেছি তার মাধ্যমে ঘটবে না। তারা আসলে $1.7 বিলিয়ন নগদ অর্থ এবং একটি বোয়িং 757 বিমানে বোঝাই করে ইরানে পাঠিয়েছিল। ইরানকে শত শত বিলিয়ন ডলার প্রদান করা হয়েছিল। আমি যদি সেই চুক্তি বাতিল না করতাম, তাহলে ইসরায়েল এবং আমাদের প্রিয় মার্কিন সামরিক ঘাঁটিগুলো সহ সমস্ত মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতো। এই চুক্তিটি 2018 সালে ডোনাল্ড ট্রাম্প তার প্রথমবারের সময় বাতিল করে। ট্রাম্প লিখেছেন, আমরা যুদ্ধে জিতেছি অনেক বড় ব্যবধানে, সবকিছু খুব ভালোভাবে চলতেছে, আমাদের সামরিক বাহিনী অসাধারণ কাজ করতেছে। কিন্তু যদি আপনি ভুয়া খবর পড়েন, যেমন ব্যর্থ নিউ ইয়র্ক টাইমস, একটা ভুয়া মিডিয়া, জঘন্য এবং ঘৃণিত ওয়াল স্ট্রিট জার্নাল, যা এখন প্রায় বিলুপ্ত, ওয়াশিংটন পোস্ট আরেকটা, তাহলে আপনার মনে হবে যে আমরা আসলে ইরানের সঙ্গে যুদ্ধে হেরে গিয়েছি। শত্রুরা বিভ্রান্ত, কারণ তারাও এই একই মিডিয়ার রিপোর্ট পায়। অথচ তারা জানে যে তাদের নৌবাহিনী পুরাপুরি শেষ, তাদের বিমান বাহিনী পুরাপুরি শেষ, তাদের কাছে কোনো ক্ষেপণাস্ত্র নাই, কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই, তাদের নেতারা সবাই মৃত্যুবরণ করেছে বা আমরা তাদেরকে মেরে ফেলেছি। সবকিছুর পরিবর্তন হয়ে গিয়েছে এবং সরকারও পরিবর্তন হয়ে গিয়েছে। আচ্ছা, ইরানের সরকার পরিবর্তন হয়েছে? ওকে বলেন তো কিভাবে হয়েছে? 79-এ ইসলামী বিপ্লবের পরে ইরানের প্রধান ছিল আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। তার মৃত্যুর পরে হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি। 28শে ফেব্রুয়ারি মারা গেছেন আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন বোমায়। তারপরে তার ছেলে সাইদ মুস্তফা খামেনি। এখন ট্রাম্প বলতেছে যে সরকার নাকি পরিবর্তন হয়ে গেছে। ট্রাম্প আরো লিখেছে যে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অবরোধটি, যা আমরা কোনো চুক্তি না হওয়া পর্যন্ত আমরা হরমুজ থেকে নৌ অবরোধ ছড়াবো না, এবং এটা ইরানকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। তারা প্রতিদিন $500 মিলিয়ন হারাচ্ছে, যা স্বল্প মেয়াদেও একটি অস্থিতিশীল সংখ্যা। এবং আমেরিকা বিরোধী এই ভুয়া সংবাদ মাধ্যম যাচ্ছে যে ইরান জিতুক, কিন্তু তা হচ্ছে না, কারণ আমি নিজেই দায়িত্বে আছি। ঠিক যেমন এই দেশদ্রোহী লোকেরা নির্বাচনে আমার বিরুদ্ধে লড়তে তারা প্রতিটি কণা ব্যবহার করেছিল, তেমনি তারা সবাই ইরানের সঙ্গেও আছে এবং তাই করে চলেছে। ফলাফল একই হবে, ট্রাম্প জিতবে, যা ইতিমধ্যেই হচ্ছে। তার মানে এই যে সমস্ত পত্রিকা লিখতেছে আমেরিকার, এবং আমেরিকারও কিন্তু লিখতেছে যে ট্রাম্প হারতে চলেছে, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। সে বারে বারে বলে যাচ্ছে যে ট্রাম্প জিতবে, ট্রাম্প জিতবে। এখন কথা একটাই, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখনো বিশ্বের মোড়ল, এবং তাদেরকে বিশ্বের কথা ভাবতে হয়। সমস্ত পৃথিবীতে কিন্তু তেল সংকটের কারণে, গ্যাস সংকটের কারণে অবস্থা শোচনীয়। এখন দেখেন, ইরান হচ্ছে একটি রাষ্ট্র, তাদের সমস্ত বিশ্বের কথা ভাবার দরকার নেই। তারা হরমুজ বন্ধ করে দিয়েছে, হরমুজ আগে থেকেই বন্ধ ছিল। এখন আমেরিকা আবার এই হরমুজে আরো 15টা যুদ্ধ জাহাজ বসাইছে, হ্যাঁ, যে ইরানের কোনো জাহাজ এখান দিয়ে যাওয়া আসা করতে দিব না, এবং ইরান যদি কোনো জাহাজ থেকে টোল নেয়, আমরা সেই জাহাজগুলো পার হতে দিব না। ওদিকে ইরান বলতেছে আমরা আসলে এখন আর কোনো জাহাজই পার হতে দিব না। তাহলে হরমুজ বন্ধ আছে। এখন এই হরমুজ বন্ধ হওয়াতে ট্রাম্প যে বারে বলতেছে যে হরমুজ বন্ধ হওয়াতে আমাদের লাভ হচ্ছে, এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর জাহাজ আসতেছে তেল নেওয়ার জন্য, আমাদের কাছ থেকে তেল নেওয়ার জন্য, আমরা তেল বিক্রি করতেছি। ভালো কথা, আপনারা ইনকাম করতেছেন।
কিন্তু এই হরমুজ দিয়ে 20% তেল যে এশিয়ার দেশগুলোতে যায়, এটার কি হবে? এখন আপনারা বলতেছেন যে এই যে ট্রাম্প বলতেছে ইরান প্রতিদিন $500 মিলিয়ন হারাচ্ছে, মেনে নিলাম সত্য, কিন্তু পাশাপাশি তো আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমানেরও তো হারাচ্ছে। গতকালকে আরব আমিরাত বলতেছে যে ইরানের উপর একটা ব্যবস্থা নিতে হবে এবং সামনে যুদ্ধ হলে যে কি পরিমাণ ধ্বংস হবে এবং এতে আরব আমিরাতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং এতে কি পরিমাণ মার্কিন সাহায্য পাওয়া যাবে, এই নিয়ে আলোচনা চলতেছে। এবং আপনাদেরকে আগেরবারও বলেছি যে ইউরোপ থেকে, আমেরিকা থেকে হাজার হাজার মার্কিন সৈন্য C-10, C-15, C-5 এই ধরনের বিভিন্ন বিমানে করে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে তারা যাচ্ছে এবং যুদ্ধ বিমান F-15, F-10, F-5, F-35, গোলা বারুদ, অ্যাপাচি হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র, টমাহক ক্রুজ, ব্যালিস্টিক মিসাইল সবকিছু তারা জড়ো করতেছে মধ্যপ্রাচ্যে। আমেরিকার যত শক্তি আছে সব শক্তি তারা মধ্যপ্রাচ্যে নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে? শুধু শুধু নিয়ে যাচ্ছে তা তো না, একটা সম্ভাবনা আছে যুদ্ধের। কারণ ট্রাম্প জানে যে ইরান ওতে স্বীকার করবে না, প্লাস ইরানের বিপ্লবী গার্ডরা কিন্তু এরা চাই না কোনো আলোচনা হোক, বাট যেহেতু সিনিয়ররা আছেন, বাকের গালিবাফ, তারপরে আব্বাস আরাচি, তারা বুঝিয়ে সুঝিয়ে বলতেছেন আচ্ছা যাই দেখি আলোচনা কি বলে। বাট পারমাণবিক অস্ত্রের ব্যাপারে ইরান কিছু মেনে নেবে না, কারণ ইরান বলতেছে তারা যে এনটিপি স্বাক্ষর করেছে, এনটিপি হচ্ছে নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটি, এটাতে 191টি দেশ স্বাক্ষর করেছে এবং এই 191টি দেশের মধ্যে আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স এবং ইংল্যান্ড অন্তর্ভুক্ত। তো সব রাষ্ট্রগুলো এনপিটিতে স্বাক্ষর করেছে ইনক্লুডিং ইরান। উদ্দেশ্যই হচ্ছে যে এই পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি, মানে পারমাণবিক অস্ত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা যাবে, অস্ত্র বানানো যাবে না। এবং এই এনপিটি অনুযায়ী ইরান একটি সার্বভৌম দেশ হিসেবে তারা পারমাণবিক পদার্থ দিয়ে বিদ্যুৎ উৎপাদন সহ অন্যান্য কাজকর্ম করার অধিকার রাখে এবং ইরান বলছে তাদের এই পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ কাজেই তারা এই দিয়ে অস্ত্র বানাবে না। কিন্তু আমেরিকা মানতেছে না। এখন দেখেন আমেরিকা কিন্তু নিজেও এই নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিতে সাইন করেছে 1968 সনে। তাদের কাছে পারমাণবিক অস্ত্র কেন? কেন ইংল্যান্ডের কাছে, কেন চীনের কাছে, রাশিয়ার কাছে, ফ্রান্সের কাছে? আচ্ছা এখন বলতে পারে যে তারা ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার, ভালো কথা, তাহলে ইসরায়েলের কাছে কেন, নর্থ কোরিয়ার কাছে কেন, ভারতের কাছে কেন, পাকিস্তানের কাছে কেন? যদিও ভারত পাকিস্তান এটা সাইন করেনি, বাট আছে তো, তাই না? তো অস্ত্র বানিয়ে ফেলেছে, কিন্তু ইরান বলতেছে যে আমরা অস্ত্র বানাবো না, আমরা শুধু আমাদের এই শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদন সহ অন্যান্য বিভিন্ন পাওয়ারে আমরা কাজে লাগাবো। কিন্তু এটা আমেরিকা মানতে রাজি না। সমস্যাটা হচ্ছে এই জায়গায়, ইরান বলতেছে পারমাণবিক অস্ত্র আমাদের সার্বভৌম অধিকার এবং আমরা এটা কোনোভাবে মেনে নিব না। সুতরাং এখানে একটি চুক্তির সম্ভাবনা আসলে দুইটা কারণে না হতে পারে। এক হচ্ছে পারমাণবিক অস্ত্রের ব্যবহার ইরান ছাড়বে না, দুই হচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরান ছাড়বে না। এই দুইটা আসলে যদি ইরান মেনে না নেয়, আমেরিকা কোনো চুক্তিতে ইরানের সঙ্গে যাবে না এবং সেক্ষেত্রে ট্রাম্প বলতেছে এমন শিক্ষা দেওয়া হবে ইরানকে যে শিক্ষা আসলে কেউ কখনো এর আগে দেখেনি। কারণ হরমুজ অবরোধ করে রেখেছে, হরমুজ দিয়ে কোনো জাহাজ যাওয়া আসা করতেছে না। এতে ইরানের যত না ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে মধ্যপ্রাচ্যের। ইরান কিন্তু এমনিতেই তাদের সহ্য শক্তি অনেক বেশি। পৃথিবীতে এর আগে বহুবার ইরানে বহু আঘাত এনেছে। আলেকজান্ডার দ্য গ্রেট, মঙ্গলরা আঘাত এনেছে, ব্রিটিশরা আঘাত এনেছে, আমেরিকানরা অনেকবার আঘাত এনেছে, এছাড়াও নানা সময় অনেক আঘাত এসেছে, কিন্তু ইরান কখনো নতি স্বীকার করেনি। পারস্য সভ্যতা টিকে আছে সেই হাজার হাজার বছর ধরে মাথা উঁচিয়ে সমস্ত বাধা বিপত্তি প্রতিকূলতা অতিক্রম করে। এবং ইরান ভৌগোলিকভাবে এমনভাবে আল্লাহ পাক বানিয়ে রেখেছে যে বিশাল বড় দেশ, বিশাল বড় দেশ, এই ভারতের চেয়ে একটু ছোট এবং সমস্ত 3টা পাশ পর্বত দিয়ে ঘেরা এবং একটা পাশে হচ্ছে 2000 কিলোমিটার হচ্ছে উপকূল, সমুদ্র উপকূল। সুতরাং এদেরকে আসলে আল্লাহ পাক একটা বেষ্টনী দিয়ে রেখেছে, এদের কোনো বর্ডার গার্ড লাগে না। আপনি দেখেন যে বিশাল উঁচু পাহাড়, সেই পাহাড়ের উপর উঠবেন দেখবেন আরেকটা পাহাড়, সেই পাহাড়ের উপর আরেকটা পাহাড়। পাহাড় তো একটা না যে কষ্ট করে একটা পাহাড় ডিঙ্গেলি হয়ে গেল, না, পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, মাইলের পর মাইল। 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ট্রাম্প যা ভেবেছিল ইরান করেছে তার উল্টো। এবং ট্রাম্প স্বপ্নও ভাবে নাই যে ইরান এই 40-45 দিন পর্যন্ত যুদ্ধ কন্টিনিউ করতে পারবে এবং তাদের কাছে এমন সব কৌশল আছে, ইরান এমন কৌশল অবলম্বন করেছে যেটা করে অ্যাসিমেট্রিক ওয়্যার, যে ট্রাম্প আসলে হতবিহ্বল হয়ে গিয়েছে। এখন যদি মার্কিন বাহিনী আসলে ইরানের নামে এবং ফেস টু ফেস যুদ্ধে নামে, তাহলে অনেকে বলতেছেন ইরানের কাছে এমন সব টেকনিক এখনো আবার আছে যেটা আমেরিকা হতবিহ্বল হয়ে যাবে। যেটা ইরানের পার্লামেন্টারি স্পিকার বাকের গালিবাফ বলেছেন যে গত 2 সপ্তাহ ধরে ইরান যুদ্ধক্ষেত্রে নতুন তাস দেখানোর প্রস্তুতি নিচ্ছে। তাস খেলে না, ওই যে কার্ড দেয়, আমি তো জানি না, ওই যে উইতন হরিতন এরকম, সেই যুদ্ধক্ষেত্রে নতুন তাস খেলানোর প্রস্তুতি নিচ্ছে এবং আমরা হুমকির ছায়ায় কোনো আলোচনা মেনে নেব না। যাক, শেষ পর্যন্ত দেরিতে হলেও ইরানের প্রধান ধর্মীয় নেতা মুস্তফা সায়েদ খামেনি তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি পাকিস্তানে আলোচকদেরকে পাঠাবেন এবং সেখানে খুব সম্ভবত আগামীকাল আবার আলোচনায় বসার কথা রয়েছে। ইরান নতি স্বীকার করবে না, এটা হচ্ছে বাস্তবতা।
কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প কিভাবে ইরানকে ম্যানেজ করে, কিভাবে কোনো চুক্তি হয় বা ইরান ছাড় দেয় কিনা, এটাও দেখার বিষয়। কিন্তু একটা কথা বলতেই পারি যে এই আলোচনায় কিন্তু লাস্ট আলোচনা, হয়তোবা দুই পক্ষই আর আলোচনার মেয়াদ বাড়াবে না এবং ট্রাম্পও যুদ্ধবিরতি আর বাড়াবে না, এবং এই আলোচনা যদি ব্যর্থ হয়ে যায় তাহলে কিন্তু আবার যুদ্ধ হবে এবং ট্রাম্প বলতেছেন যে ইরানকে এমন শিক্ষা দেওয়া হবে যা পৃথিবী আগে কখনো দেখেনি। এখন যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে এই চুক্তি হওয়ার সম্ভাবনা মাত্র 10%, আর 90%ই চুক্তি না হওয়ার সম্ভাবনা। এবং অলরেডি আমেরিকা তাদের সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট সিনিয়র ইউএস মিলিটারি অফিসিয়াল, রিটায়ার্ড, তারপরে অন্যান্য দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা, তাদের বিভিন্ন গোপন সোর্স থেকে তারা বলতেছেন যে আমেরিকা একটি ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি অলরেডি নিয়ে রেখেছে। পাশাপাশি ইরানও তাদের সামর্থ্য অনুযায়ী তারাও সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। এখন দেখা যাক আগামীকালকের আলোচনায় কি হয়। যদি আলোচনায় কোনো অগ্রগতি না হয় তাহলে একটা যুদ্ধ মাস্ট, এবং সেই যুদ্ধে কে জিতবে কে হারবে, বিশ্লেষকরা বলতেছেন যে সেই যুদ্ধে ইরান যদি সহ্য শক্তি বাড়িয়ে মাটি কামড়ে পড়ে থাকতে পারে তাহলে ইরানের জয় নিশ্চিত। পৃথিবীর ইতিহাস সাক্ষী যে শত্রু যত বড় হোক না কেন, যদি ইমান ঠিক থাকে এবং নিজেদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দেওয়া যায় এবং ধৈর্য ধারণ করা যায়, সহ্য শক্তি বাড়ানো যায়, তাহলে কিন্তু দিন শেষে জয়টা তার ঘরেই আসে। হয়তো সময় লাগে, কিন্তু জয়টা তার ঘরেই আসে। এবং এই যুদ্ধে ইরানি জয়ী হতে যাচ্ছে বলে বিভিন্ন মার্কিন বিশ্লেষকরা মনে করতেছেন।